এতদিন জানতাম বিরোধী নেত্রী হিসাবে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গ তো বটেই, এমনকি সারা ভারতবর্ষের মধ্যে অন্যতম। কিন্তু এই বিরোধিতা শুধু কি বামফ্রন্টের বিরুদ্ধেই? মমতা ব্যানার্জির এই বিরোধী নেত্রী যে চরিত্র বা তার এই যে তার একটা মুখোশ, এটা কি প্রজেক্ট করা হয়েছিল শুধুমাত্র বামফ্রন্টকে তাড়ানোর জন্য? না হলে এই 2026-এ নয় নয় করে প্রায় 80টা বিধায়ক জেতার পরেও পুরোপুরি ভ্যানিশ হয়ে গেলেন কেন তিনি? রাজনৈতিকভাবে জয় পরাজয় তো আছেই রাজনীতিতে। এক দল জিতবে, এক দল হারবে, এক দল সরকার গড়বে, অন্য দল বিরোধী বেঞ্চে গিয়ে বসবে। কিন্তু মমতা ব্যানার্জি হঠাৎ হাওয়া হয়ে গেলেন। এর আগে তিনি নির্বাচনের আগে তিনি নির্বাচন কমিশনকে ভ্যানিশ কুমার বলেছিলেন, জ্ঞানেশ কুমারকে তিনি মজা করে কটাক্ষ করে ভ্যানিশ কুমার বলেছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তিনি শুধু ভ্যানিশ না, তিনি ফিনিশও হয়ে গেছেন। বাড়ির থেকে আজ পর্যন্ত তিনি শুধু ওই একদিন ধর্মতলায় ওয়াই চ্যানেলে যে বিক্ষোভ কর্মসূচি হয়েছিল সেখানে বেরিয়েছেন, আর কখনো তাকে রাস্তায় দেখা যায়নি। মমতা ব্যানার্জি সেই ঝাঁঝ কোথায়? সরকারে কেউ নেই তার জন্য? আসলে আমরা যদি একটু ফিরে দেখি তাহলে দেখব যে মমতা ব্যানার্জি এই যে বিরোধিতা করার যে একটা ঝাঁঝ বা এই বিরোধী নেত্রী হিসেবে তার যে একটা তকমা তাকে দেওয়া হয়েছিল, এটা কেন্দ্রীয় সরকারে যারা থাকেন তাদের দয়াতে, কোড আনকোড বলছি, তাদের দয়াতে এটা তার এই বিরোধী চরিত্রটা প্রকাশ পেয়েছিল। প্রথমে কংগ্রেস, তারপরে অটল বিহারী বাজপেয়ীর আমলে অটল বিহারী বাজপেয়ী, পরবর্তীকালে আবার কংগ্রেস মনমোহন সিংয়ের আমলে যে সময় বামফ্রন্টকে তাড়ানো হয়েছিল সে সময় পুরোপুরি কংগ্রেস তাকে সাহায্য করেছিল। শুধু কংগ্রেস নয়, পশ্চিমবঙ্গের আরও বহু রাজনৈতিক দল, এমনকি বিজেপি পর্যন্ত তাকে পেছন থেকে সাপোর্ট করেছিল। সম্ভবত সেই কারণেই বামফ্রন্টকে সরানো বা হারানো তার পক্ষে সম্ভব হয়েছে। আর তার যত বিরোধিতা সব বাম বিরোধিতা। আসলে সিপিএমকে হটানোর জন্য, বামফ্রন্টকে হটানোর জন্য আন্তর্জাতিক অর্থাৎ ডিপ স্টেটের যে চাপ ছিল, সেই চাপের মমতা ব্যানার্জি ছিল অন্যতম কারিগর। তাই তাকে প্রজেক্ট করা হয়েছিল। আদতে তিনি যদি সত্যি সত্যি বড় বিরোধী নেত্রী হতেন তাহলে এবছরে তিনি হেরে যাওয়ার পরেও ঘুরে দাঁড়াতেন। আমরা কামব্যাক করা দেখেছি। হেরে যাওয়া ইন্দিরা গান্ধী হেরে গেছেন, পরবর্তীকালে আবার তিনি কামব্যাক করেছেন। অটল বিহারী বাজপেয়ী তিনি সরকার করতে পারেননি যথেষ্ট সংখ্যক তার সাংসদ না থাকার জন্য, বিরোধী নেতা হিসাবে তিনি ছিলেন, কিন্তু পরবর্তীকালে আবার তিনি ফিরে এসছেন এবং প্রধানমন্ত্রী হয়েছেন। ইন্দিরা গান্ধীর ক্ষেত্রেও কিন্তু একই ঘটনা ঘটেছে। তিনি হেরে গেছিলেন কিন্তু পরবর্তীকালে আবার জিতে ফিরে এসে কামব্যাক করে তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। আসলে সমস্যাটা হচ্ছে যে মমতা ব্যানার্জি কোনোদিন নিজে হার স্বীকার করতে চাননি। তিনি জানতেন, তিনি কখনোই চান না যে তিনি হেরে যান। তার জন্য 2021-এ নন্দীগ্রামের শুভেন্দুর কাছে হেরে যাওয়ার পর তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন। আর এবছরে আরও বেশি হাস্যকর করে তুলেছেন, জাস্ট লাইক এ জোকার। গোটা গভর্নমেন্ট হেরে যাওয়ার পরে তিনি বলছেন তিনি মুখ্যমন্ত্রী পদে তিনি পদত্যাগ করবেন না, কারণ তাকে হারানো হয়েছে। সম্প্রতি তিনি ভবানীপুরের এই ফলাফল সেটা তিনি মানছেন না, তার জন্য হাইকোর্টে গিয়ে মামলা করেছেন। এই ফলাফল সেটা নাকি ম্যানিপুলেট করা হয়েছে। আসলে তিনি হারেননি, তাই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি পদত্যাগও করেননি। তিনি পদত্যাগ করেননি, তিনি হারেননি, তিনি হার স্বীকার করতে জানেন না দেখে তিনি আর কামব্যাকও করতে পারবেন না। অন্ততপক্ষে এখন যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তার পক্ষে আবার ঘুরে এসে বিজেপির সঙ্গে লড়াই করা এটা কার্যত অবাস্তব। কারণ তার দলের মধ্যেই তাকে আর নেত্রী হিসাবে কেউ মানতে চাইছে না। অধিকাংশই তাকে এখন উপদেষ্টা, পরামর্শদাতা হিসাবে চাইছেন। এটা মনে হয় ভাগ্যের নিষ্ঠুর পরিহাস। তিনি কাউকে রাজনীতি করতে দেননি, তিনি কাউকে কোনো কথা বলতে দেননি। তার পরবর্তী প্রজন্মে রাজনীতি করার জন্য তিনি পুরো লাইসেন্স দিয়েছিলেন শুধু একমাত্র তার স্নেহের পুত্রতুল্য সে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। দলে আর কারোর কোনো মর্যাদা ছিল না, আর নেতা হিসাবে কারোর কোনো গ্রহণযোগ্যতা বা ভয়েস ছিল না।
যার পরিণতি হচ্ছে আজকে এই বিরোধী দল ৮০ জন বিরোধী দলের থাকা সত্ত্বেও তিনি আজকে অসহায়, নিজে হেরেছেন, গোটা দলটাকে তিনি পথে বসিয়ে দিলেন। আজকে তার নেতৃত্ব না মেনে আজকে বিদ্রোহী ব্লক তৈরি হয়েছে, শুধু বিধানসভায় না লোকসভাতে পর্যন্ত বিদ্রোহী ব্লক তৈরি হয়েছেন। কারণ তারা নেতৃত্ব মানতে চাইছেন না, কারণ এই নেতৃত্বের প্রতি আর কারোর কোনো ভরসা নেই। যে মানুষ শুধুমাত্র নিজের কথা ভাবে, যে মানুষ স্বার্থপরের মতো শুধু নিজের পরিবারের কথা ভাবে, সেই মানুষের নেতৃত্ব বেশি দিন কেউ মেনে নিতে পারেনি। আর পারেনি বলেই শুভেন্দু অধিকারী দল ছেড়েছিল, 2021-এ হেরেছে, আবার বাঘের বাচ্চার মতো ফিরে এসে গোটা তৃণমূল দলটাকে ছাড়কার করে দিয়েছে। মমতা ব্যানার্জি সেই ঝাঁজ এখন আর নেই। আর সত্যি কথা বলতে কি, যে তথ্য আপনাদের সামনে আমরা যে যুক্তি দিলাম, এই যুক্তি পক্ষে বিপক্ষে অনেকে অনেক কথা বলতে পারেন। যারা এখনও মমতা প্রেমে অন্ধ হয়ে রয়েছেন তাদের কাছে আমাদের কথাগুলো তো বিষ বাক্যের মতো লাগে, কিন্তু খুব ভালো করে একটুখানি নিজেরা তলিয়ে দেখুন তো, যে মমতা ব্যানার্জির বামফ্রন্টের বিরুদ্ধে যে বিরোধিতা, তার যে দাপট আমরা দেখেছিলাম, কোথায় গেল? হেরে যাওয়ার পর বিজেপির বিরুদ্ধে তার সেই দাপট, তার বিরোধিতা। তার মানে কি ওই কেন্দ্রীয় সরকারে বিজেপি এখন আর তাকে সাহায্য করবে না, মাথায় হাত রাখবে না, সেই কারণেই কি তিনি রণভঙ্গ দিলেন? এই প্রশ্নগুলি এখন উঠছে না। আর এই প্রশ্ন তোলার জন্য মমতা ব্যানার্জি নিজে দায়ী। তিনি হেরে যাওয়ার পরে তিনি হাওয়া হয়ে গেছেন। কর্মীরা কোথায় রয়েছেন, তার বিধায়কদের কোথায় রয়েছেন, সমস্ত মিউনিসিপ্যালিটি যারা চেয়ারম্যান রয়েছেন, পঞ্চায়েতে যারা রয়েছে, তারা দিশেহারা, তারা অভিভাবকহীন হয়ে গেছে। একজন নিজের পাপ ঢাকতে ঢাকতে ইডি, সিবিআই আর সিআইডি করতে করতে তার দিন চলে যাচ্ছে, আর আরেকজন বাড়িতে বসে তিনি এখনও দিন গুনছেন যে তিনি এখনও নিজেকে মুখ্যমন্ত্রী ভাবেন, এখনও ভাবেন যে তিনি হারেননি, তাই তিনি বিরোধিতার পথেও তিনি হয়তো যাচ্ছেন না। আসলে এই প্রশ্নটা দিয়েই আমরা শেষ করব, যে আপনারা কি মনে করেন যে মমতা ব্যানার্জি শুধুমাত্র বামফ্রন্টকে ছাড়া আর কোনোভাবে নিজের রাজনৈতিক জীবনে বা নিজেকে রাজনীতিবিদ হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন বা পেরেছেন? এই প্রশ্নটা একবার নিজেরা করে দেখুন, একবার ভেবে দেখুন যে মমতা ব্যানার্জি রাজনীতিটা আসলে আদৌ রাজনীতি কিনা। একটা ধ্বংসাত্মক, একটা নেগেটিভ ন্যারেটিভ রাজনীতি তিনি প্রথম থেকে করেছেন বামফ্রন্টকে হারানোর জন্য। তাই বামফ্রন্টকে হারানোর পরে তার আর কোনো কাজ ছিল না, আর কোনো ভিশনও ছিল না, মিশনও ছিল না। বাকি যে 15টা বছর তিনি ছিলেন, কতগুলি চোর চুরি করেছে, আর সেই চোরদের সাপোর্ট নিয়ে তিনি মসনদে বসেছিলেন। 2021-এই তিনি হেরে যেতেন, কিন্তু অনেক অজানা কাহিনী ঘটে যাওয়ার জন্য 2021-এ মমতা ব্যানার্জি আবার সরকার করতে পেরেছিলেন। আর বিজেপি, বঙ্গ বিজেপি ব্রিগেড সে সময় তৈরি ছিল না। বরঞ্চ বলা ভালো যে শুভেন্দু অধিকারী তিনি তৈরি পাননি, তিনি সে সময় পাননি, কারণ 2020 ডিসেম্বরে তিনি দল ছেড়েছিলেন, আর 2021-এর এপ্রিল মাসে ভোট হয়েছিল। মাত্র ওই 4-5 মাসের মধ্যে তিনি যে লড়াই করেছিলেন এবং বিজেপির নেতৃত্ব তাকে যতটুকু সাহায্য করেছিলেন, সেই সাহায্য নিয়েই কিন্তু 77 জন বিধায়ক তিনি বিধানসভায় পেয়েছিলেন, যার মধ্যে 7 থেকে 8 জনকে সেই সময় তৃণমূল অত্যন্ত ন্যাক্কারজনকভাবে ভাঙিয়ে নিজেদের দলে নিয়ে এসেছিল। কিন্তু নিজের রাস্তা থেকে সরেননি, নিজের বিরোধিতা থেকে সরেননি, বিধানসভার মধ্যে পয়েন্ট টু পয়েন্ট বিরোধিতা করে নাস্তানাবুদ করে দিয়েছে সরকারকে। আর তার ফল কামব্যাক করেছে আবার শুভেন্দু, বাঘের বাচ্চার মতো নিজে মুখ্যমন্ত্রী হয়েছেন, দলকে ক্ষমতায় নিয়ে এসেছেন। আমরা আশা করেছিলাম, যে নাম ডাক এতদিন ধরে শুনেছি, যে মমতা ব্যানার্জি বিরোধী নেত্রী হিসাবে মারাত্মক, তিনি একেবারে অগ্নিকন্যা বিরোধী নেত্রী হিসাবে, কোথায় সেই অগ্নিকন্যার অগ্নি এখন নিভে গেছে। একদম জ্বলন্ত উনুন টকবক করে ফুটছিল, এক ভোটে হারার ফুস করে সে সমস্ত উনুনের আঁচ, গনগনে আঁচ আজকে যেন হাওয়া হয়ে গেছে। এই মমতা ব্যানার্জিকে আমরা দেখতে চাইনি, এই মমতা ব্যানার্জিকে তাদের দলের কর্মীরা দেখতে চেয়েছি কিনা সেটাও সন্দেহ আছে। আবারও ঘুরে ফিরে সেই প্রশ্ন করছি, মমতা ব্যানার্জি সত্যিই কি তিনি বিরোধী নেত্রী হিসাবে ততটাই যতটা তাকে প্রজেক্ট করা হয়েছিল?